আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ভোটার তালিকা হালনাগাদে সফল হয়নি ইসি, বলল ইসলামী আন্দোলন। এদিকে আওয়ামী লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন। এছাড়া আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়, বলল নূর। আরও থাকছে, নতুন রাজনৈতিক দলের জন্য নাম ও প্রতীক চাইলেন শিক্ষার্থীরা। অন্যদিকে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা আমি সমর্থন করছি না, বলল মান্না। এবং সর্বশেষ জানিয়ে দেব, নতুন মামলায় শাহজাহান, উমর, মামুন ও আসাদুজ্জামান গ্রেপ্তার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভোটার তালিকা হালনাগাদে সফল হয়নি ইসি, বলল ইসলামী আন্দোলন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দেশের জনগণকে সম্পৃক্ত করতে নির্বাচন কমিশন ইসি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। মাওলানা ইউনুস আহমদ বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন কমিশন ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে। একইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে গিয়ে হোঁচট খেয়েছে। এতে জনগণের মনে নতুন নতুন প্রশ্নের জন্ম হচ্ছে। বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থানীয় ঠিকানাবিহীন থাকার কারণে তাদেরকে ভোটার তালিকার বাইরে রাখার বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। তিনি বলেন, যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকার অন্তর্ভুক্তির বাইরে থাকবে? এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যক্তির ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চিহ্নিত করা কমিশনের দায়িত্ব। আওয়ামী লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা আওয়ামী লীগকে মাঠে নামতে দিবেন না, তা আমি সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন। আপনারা বলেছেন যে আওয়ামী লীগকে চাই না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবেন না, কিন্তু আওয়ামী লীগের ব্যানারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। আমরা বলেছিলাম, সংবিধানের ৪৭-এর ধারায় অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করা হোক। সেই নিরিখে আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে আইন সংস্কারের দাবি জানিয়েছিলাম আমরা ও এই দেশবাসী। অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু হঠাৎ করে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত পরিবর্তন হলো কেন? আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদের ব্যানারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পদেও আছে। আমরা আপনাকে বলেছিলাম তাদের বাদ দিতে, আপনি তাদের বাদ দেননি। শেখ হাসিনার দোসররা প্রশাসনেও আছে এবং সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এও বলেছিলাম, ফেসিবাদের দোসরদের রেখে আপনি বেশি দূরে এগোতে পারবেন না। তবে আপনি কিছু কিছু শুনেছেন। আপনার সংস্কারের যে ধীর গতি, আপনি যে কি সংস্কার করবেন তা আমাদের বোধগম্য নয়। বিচার সংস্কার প্রসঙ্গ তুলে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যারা আমাদের রাতে কোর্ট বসিয়ে গায়েবী মামলায় সাজা দিয়েছে, তাদের একজনকেও কি বাদ দেওয়া হয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাব নিশ্চিত করা গেছে? না। তিনি বলেন, আপনারা একদিকে চাইবেন আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। পরিষ্কারভাবে বলতে চাই, এদেশের মানুষ, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগের ফেসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়িত করেছে। আওয়ামী লীগ নামে এদেশে রাজনীতি করতে পারবে না, এই আওয়াজ আমরা উঠাচ্ছি। আওয়ামী লীগ মানবতা বিরোধী রাজনৈতিক সংগঠন হিসেবে তার বিচার দাবি করেছি। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে ফেসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নির্মূল হয়ে যাক, সে ব্যবস্থা সরকার নিতে পারে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। সুতরাং আপনারা বেশি সময় ক্ষেপণের জন্য কৌশল অবলম্বন করলে তা এদেশের মানুষ মেনে নেবে না। আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়, বলল নূর। সবাই মুখে মুখে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার দাবি করলেও তাদের বিচারের জন্য ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ভোটের রাজনীতিতে আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়। তিনি বলেন, এটি একটি অশনি সংকেত। যেসব দল গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে তাদের ক্লিয়ার করা উচিত আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান কি।
তারা বলেন, হাজার হাজার পঙ্গু আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যা সঠিক বিচার না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার হতে হবে, কিন্তু আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ২৪-এর গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে জনগণের পক্ষ থেকে আগামী ৫ ফেব্রুয়ারি জুলাই গণহত্যায় জড়িত গণহত্যাকারী বিগত ফ্যাসিস্ট রেজিমের দেশের সম্পদ লুটপাট ও দেশের অর্থ বিদেশে পাচার সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তির দাবিতে ৬৪ জেলায় জেলায় প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলের জন্য নাম ও প্রতীক চাইলেন শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন দলের গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন রাজনৈতিক দল করার ঘোষণা অনেক আগে এলেও দলের কাঠামো ও নাম প্রকাশ হয়নি এখনো। তবে দলের নেতৃত্বে থাকবেন ছাত্র তরুণরা, এটা অনেকটাই অনুমেয়। এরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। এবার এই দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে দেশের মানুষের কাছে দলের নাম ও প্রতীক চাওয়া হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে পোস্টে লেখেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটা গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় পাবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লেখেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটা গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে। সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা আমি সমর্থন করছি না বলল মান্না। সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির বৃহত্তর স্বার্থে এটিকে আমি আপাতত সমর্থন করছি না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি, সেই স্বৈরাচারের ভোটের হার এখনো অনেক বেশি। সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে। তাছাড়া এই দল যদি ভোট করার সুযোগ পায় তাদের পদত্যাগের বিষয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সরকার বলছে না আমরা নিষিদ্ধ করব না। নিষিদ্ধ যদি না করেন তাহলে তারা নির্বাচন করবে না কেন? নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর, আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য নয়। এতে আওয়ামী লীগের যদি 40টা এমপি আসে তারপর আমি এমপি থাকতে পারবো কিনা সন্দেহ আছে। তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে, তুমি কে, কয়টা ভোট পেয়েছো তুমি, তোমার কয়টা এমপি আছে। সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে মান্না বলেন, গত পরশু এবং গতকালও আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করেছে। কিভাবে করতে পারলো তারা? আমাদের পুলিশ কি করছে? তারপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছে এরপর কেউ করলে তাকে অ্যারেস্ট করা হবে। তারা তো ঘোষণা দিয়েছে 15 দিন আগে। 15 দিন ধরে আপনারা কি করলেন? নতুন মামলায় শাহজাহান উমর, মামুন ও আসাদুজ্জামান গ্রেপ্তার। রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান উমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বুধবার ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইমতিয়াজ গ্রেপ্তার দেখানোর ওই নির্দেশ দেন। এর আগে তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদাবর থানার দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ 156 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়। গত বছর 22 আগস্ট পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত 5 আগস্ট রুবেল আদাবর রিং রোড ছাত্র জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। তাতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যান তিনি।